আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ব্যাগ স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের মার্কেটে আমরা দেখতে পেলাম কিছুটা পজিটিভ ছিল। আহ, গতকালকের মতো লেনদেনের শুরুতে বেশ ভালো ছিল, বাট বেলা বাড়ার সাথে সাথে মার্কেটটা কিছু পতন হয়। যদিও মার্কেট দিন শেষে 8.44 পয়েন্ট পজিটিভ ছিল। সরিয়া ইন্ডেক্স যদি আমরা দেখি, সামান্য নেগেটিভ, এবং BSE 30 ইন্ডেক্সও নেগেটিভ ছিল। 167টি কোম্পানি আপ, 175টি কোম্পানি ডাউন। গতকালকে খুব সম্ভবত 164 কোম্পানি আপ এবং 164 কোম্পানি ডাউন এরকম ছিল। আজকে সেই জায়গায় 167টি কোম্পানি আপ এবং 175টি কোম্পানি ডাউন, এবং 44টি কোম্পানি আনচেঞ্জড অবস্থা আছে। এবং লেনদেনের পরিমাণ দিন দিন লক্ষ্য করা যাচ্ছে যে বিগত দিনগুলোর চেয়ে একটু একটু কম হচ্ছে, যেটা একটা কনসার্নিং বিষয় আমি মনে করি। আজকে সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করছে ইন্স্যুরেন্স সেক্টর, তারপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে অনেকগুলো লো পেইড স্টক বেশ ভালো পারফরমেন্স করছে। তারপরে আপনার লাইফ ইন্স্যুরেন্সও ভালো পারফরমেন্স করছে। আর তাছাড়া বাদ বাকি সকল ইন্ডেক্সেই, সকল সেক্টরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজকে আপার লিমিটে কয়েকটি স্টক ছিল, তার মধ্যে হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তারপরে আপনার ফ্যামিলি ট্যাক্স, ফার্স্ট ফাইন, জিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, আইসি আইসিবি, এএমসিএল, সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সিয়াল সার্ভিস লিজিং, নুরানি। অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরের কয়েকটি জেড ক্যাটাগরি স্টক এবং ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক তার হোল্ডার ছিল। আর টেক্সটাইল সেক্টরের কয়েকটি স্টক দেখা যাচ্ছে যে হোল্ডার ছিল। তো মার্কেট হোল্ডার ছিল সেই সমস্ত স্টক যারা লো পেইড আপ বা জাঙ্ক শেয়ার যেগুলো, সেগুলোই পজিটিভ ছিল। যার জন্য মার্কেটে পজিটিভ থাকলেও সেরকম আমরা পজিটিভনেস দেখতে পাইনি, বা মার্কেটে ওইরকম লেনদেন ছিল না। তো ওভারঅল ইন্ডেক্স নিয়ে আমি আপনাদেরকে কি বলবো, এর আগে খুব সম্ভবত আপনাদেরকে বলছিলাম, বা এটা হয়তো বা কোনোভাবে বর্তমানে ইন্ডেক্স যে জায়গায় অবস্থান করতেছে বা যে জায়গায় বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, এই জায়গাটা আমাদেরকে আসলে একটু দেখা দরকার। দেখা যাচ্ছে যে ইন্ডেক্স 5,920-21 এই লেভেলটাতে আসার পরে বেশ কয়েকদিন আমরা দেখতে পেলাম যে মার্কেট এই জায়গায়, না, এই জায়গা থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে, বা এই জায়গাতে সেলিং প্রেশার আসতেছে। মার্কেট এই জায়গাটাকে কোনোভাবেই ক্রস করে উপরের দিকে যেতে চাচ্ছে না, যেটা একটা কনসার্নিং বিষয়। এবং সাধারণত এইরকম সিচুয়েশনটা বেশ ভালো কোনো কিছু নিয়ে আসে না। তারপরেও আমাদের যে সাপোর্ট লেভেল আছে, সেটা সাপোর্ট লেভেল, ইনিশিয়াল সাপোর্ট লেভেল, বা যেটা বলে প্রাইম সাপোর্ট লেভেল 5,600। সো এই জায়গায় হিউজ একটা গ্যাপ আছে। তার উপরে যদি আমি কোনো সাপোর্ট লেভেল খুঁজতে চাই, তাহলে 5,809 এই লেভেলটাতে। দ্যাটস মিন আপনার এই জায়গায় 90 পয়েন্টের মতো আহ, একটা সেফ জোন আছে। আর নেক্সট এটাকে যদি ব্রেক করতে পারে, আমি আশা করি যে মার্কেট 6,180 এই লেভেলে যাবে, এবং এই লেভেলে যাওয়ার সম্ভাবনাও ভালো আছে। খুব কম সেটা বলবো না। মার্কেট যেহেতু অনেকটা বৃদ্ধি পেয়েছে, মার্কেট এখন কিছুটা টাইম কারেকশন করতেছে। এটা আমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে যে টাইম কারেকশনটা অনেক ইম্পর্টেন্ট। টাইম কারেকশনের পরে যদি প্রাইসটা আবার উপরের দিকে ওঠা শুরু করে, দেন আমরা আশাবাদী যে মার্কেট এই লেভেলে যাবে। যদি টাইম কারেকশনের পরে দেখা যায় যে প্রাইস কারেকশন শুরু করছে, তখন
কিন্তু এই জায়গা থেকে একটু সেফে থাকা ভালো হবে। তো আজকে হয়তো বা আপনার দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে, বাট আমি আপনাদেরকে বলে আসতেছি যে ইন্স্যুরেন্স সেক্টরে একটু আহ, বেশ রিস্কি অবস্থায় চলে গেছে। ঠিক আছে, আজকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে ইন্স্যুরেন্স সেক্টরে যে আমি যে রেজিস্ট্যান্স লেভেলটা ক্রিয়েট করছিলাম সেই জায়গায় আহ, বাধাপ্রাপ্ত হয়েছে। যেটা একটা সেই জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট কিছুটা নিচের দিকে আসছে। সো ইন্স্যুরেন্স সেক্টরে বাই করতে পারেন, পার্টিকুলার স্টকে আপনি মুভ পাবেন। যেমন আপনার আজকে অনেকগুলো স্টকই বেশ ভালো পারফরমেন্স করছে, কোনো স্টকেই নেগেটিভ ছিল না বা কোনো স্টকের দাম কমে গিয়েছে এরকম কিছু না। বাট সবচেয়ে সতর্ক থাকার বিষয়টা হচ্ছে যে আপনি স্টকটা বুঝতে হবে, স্টকের ট্রেন্ডটা বুঝতে হবে। ঠিক আছে, আপনি এই লেভেলে এসে যদি এন্ট্রি নেন এবং এই জায়গা থেকে যদি আল্লাহ না করুক কারেকশন শুরু করে, দেন আপনি 20% লস নিয়ে বের হয়ে যাবেন বা 30% লস নিয়ে বের হয়ে যাবেন। দেখেন ইন্স্যুরেন্স সেক্টর গত এক বছরে 62% রিটার্ন জেনারেট করছে। লাস্ট 6 মান্থ আপনার 44% রিটার্ন জেনারেট করছে। সো অবভিয়াসলি ইন্স্যুরেন্স সেক্টরে ভালো পরিমাণে মুভ আসছে। ঠিক আছে, অস্বীকার করার কিছু নাই। আম, এবং বর্তমানে এখনো আপ ট্রেন্ড অবস্থায় আছে, বাট একটু কেয়ারফুল হন। যদি এই লেভেলটাকে ক্রস করে উপরের দিকে উঠে দেন, আপনি এন্ট্রি নেন, সমস্যা নাই। আহ, আজকে যেটাকে যে হাইটা টাচ করছে, আজকের যে হাইটা অর্থাৎ 56-র উপরে যদি ক্লোজিং করতে পারে নেক্সটে, হয়তো বা আমরা ইন্স্যুরেন্স সেক্টরে আরো মুভ দেখতে পারবো। বাট আমার কাছে যেটা স্বাভাবিক দৃষ্টিতে মনে হয়, ইন্স্যুরেন্স সেক্টর যথেষ্ট বাড়ছে, এখন হয়তো বা অন্য কোনো সেক্টরে আসতে পারে, মুভমেন্ট আসতে পারে। সেটা হতে পারে লাইফ ইন্স্যুরেন্সও হতে পারে বা আইটি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্সটা দেখি, লাইফ ইন্স্যুরেন্স লাস্ট এক বছরে অনলি 17% বৃদ্ধি পাইছে, যে জায়গায় ইন্স্যুরেন্স সেক্টর 62% বৃদ্ধি পাইছে। সো লাইফ ইন্স্যুরেন্সের যদি আপনি বলি, লাইফ ইন্স্যুরেন্সের এখনো অনেক গ্যাপ আছে, যেটা ফিল আপ করার জন্য হয়তো বা আসবে। বাট অবশ্যই আপনি একটা স্টকে যখন এন্ট্রি নেবেন, স্টকের আহ, 4-5টা ক্রাইটেরিয়া, মিনিমাম 4-5টা ক্রাইটেরিয়া দেখবেন। এক নম্বর হচ্ছে স্টকটা রেগুলারলি ডিভিডেন্ড দেয় কিনা, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, দেখতে হবে যে স্টকটার ডিভিডেন্ড দিচ্ছে, সেটা ডিভিডেন্ড ইল্ডটা কত পার্সেন্ট। যদি হয়ে যায় 4 থেকে 5%, দেন আমি বলবো যে স্টক মার্কেটের হিসাবে এটা ডিসেন্ট একটা রিটার্ন। আপনি এক বছর ওয়েট করে যদি 5% রিটার্ন জেনারেট করতে পারেন, এটা ডিসেন্ট। হ্যাঁ, এখন হয়তো অনেকে বলবেন যে 5%, এটা এটা কি দরকার, আমি তো ব্যাংকে রাখলেও আমি 7%, 8% রিটার্ন পাচ্ছি, তো এই জায়গায় আসবো কেন। এখন বিষয়টা হচ্ছে 5% না, ব্রাদার। আপনি, এটা একটা ক্রাইটেরিয়া যে আপনার শেষমেশ যদি আপনার কিছু কিছু যদি না পান, 5% পাবেন। এটা হচ্ছে আপনার আর কি সেফটি, শেষ মুহূর্তের আর কি সেফটিনেস। ওকে, এক নম্বর হচ্ছে স্টকটার রেগুলারলি ডিভিডেন্ড দেয় কিনা। রেগুলারলি ডিভিডেন্ড দিলে অবশ্যই এটা এক ক্যাটাগরি হবে, জেড ক্যাটাগরি হবে না, বি ক্যাটাগরি হবে না। 2 নম্বর হচ্ছে এটার ডিভিডেন্ড ইলটা ডিসেন্ট কিনা। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এটার টোটাল শেয়ার কত এবং পাবলিকের কাছে কি পার্সেন্টেজ আছে, কত পার্সেন্টেজ আছে। আহ, এটা ইম্পর্টেন্ট বিকজ মনে করেন একটা স্টক আপনি সবকিছু ঠিকঠাক আছে কিন্তু পাবলিকের কাছে আছে 50 কোটি। ঠিক আছে, এখন 50 কোটি হইলে যে বিষয়টা হবে, আহ, আপনি সবকিছু ঠিক আছে, আহ, এখন ওই রকম স্টক গুলাতে বড় মুভ পাবেন না। আমাদের টার্গেট থাকবে যে আহ, বছরে যদি 2টা মুভ বা একটা মুভ আমরা একটা স্টক থেকে বাই করতে পারি, তাহলে 40-50% প্রফিট জেনারেট করা সম্ভব।
এখন ওই রকম স্টকগুলোতে আপনি পাবেন না, ঠিক আছে? তো ওইটার আপনার এইটা দেখা উচিত। এটা হচ্ছে 3 নম্বর ফিল্টার। 4 নম্বর ফিল্টারে যেটা আপনার থাকবে সেটা হচ্ছে যে আপনার ইপিএস এর গ্রোথ আছে কিনা। এখন কেউ যদি মনে করে যে আমি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সকে প্রমোট করতেছি, ডেফিনেটলি না। কারণ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ওই রকম পজিটিভ বলে আমি মনে করি না, বা ভালো স্টক বলে আমি মনে করি না। আমি জাস্ট দেখাচ্ছি। এখন তার পরবর্তীতে এটা হচ্ছে 4 নম্বর, তার ইপিএস এর গ্রোথ আছে কিনা। 5 নম্বর দেখবেন এটার পাবলিক হোল্ডিং এর পরিমাণ বাড়তেছে কি কমতেছে। যদিও এটা বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস না। 5 নম্বর জিনিস হচ্ছে আপনার স্টকটাকে কিনতে হবে অবশ্যই বটমের কাছাকাছি। যদি আপনি বটমের কাছাকাছি এই লেভেলটাতে কিনতে পারেন, তাহলে আপনি জেড ক্যাটাগরি থেকেও আপনি প্রফিট মেক করতে পারবেন। আর এ ক্যাটাগরিতে তার কথা নাই, ঠিক আছে? এখন সব স্টক তো আপনি বটমে পাবেন না, ভালো স্টকগুলো বটমে পাবেন না। চেষ্টা করবেন যতটুকু কমে কিনা যায়। এই 4-5টা ক্রাইটেরিয়া যদি কেউ মেনটেন করে একটা স্টক চুজ করার আগে, দেন আমি মনে করি যে সে সে আর যাই হোক, মার্কেট থেকে লস রিটার্ন নিয়ে বাইট হবে না। ওকে, ফিউল অ্যান্ড পাওয়ার যেটা আমি বলছিলাম যে আহ, আপনাদেরকে বারাকা পাওয়ার, এই এই স্টকটা সম্পর্কে ভিডিও দেওয়া আছে খুব সম্ভবত। এই স্টকটা বলছিলাম যে আমি বারাকা পাওয়ার সবসময় বিপিপিএল যে স্টকটা আছে তার অর্ধেক প্রাইসে থাকি। আপনি যদি স্টোরি যদি দেখেন বিবিপিএল কিন্তু এক সময় 29 টাকা, 29 টাকা 70 পয়সা, 80 পয়সা বা 40 পয়সা এই লেভেলটাতে মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে আসে আবার উপরের দিকে 32-33 টাকা যেত। সো ওই সময় স্টকের প্রাইস অনুযায়ী ঠিকঠাক ছিল, বা কিছু প্রফিট মেক করা যাইত ট্রেড করে। বাট স্টকটার প্রাইস দিন দিন কমতে 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 অনেক নিচে চলে আসে এবং সেই জায়গা থেকে স্টকটা আস্তে 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 উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। এই স্টকটা আমার কাছে চুজ করার প্রথম কারণ হচ্ছে আমি স্টকটাতে নিয়ার অ্যাবাউট এই লেভেলটাতে এন্ট্রি নেওয়ার বিষয়টা হচ্ছে আমি ব্যাংক সেক্টরে আমার ইনভেস্টমেন্ট ছিল, এবং টু বি অনেস্ট 2024-এর যে আম, মারাত্মক পরিমাণে মার্কেটে লস করে, সেই সময় আসলে আমি মার্কেটে কি বলবো, মার্কেটে আমি কোনো স্টকেই স্টপ লস নিয়ে নেই। স্টপ লস না নেওয়ার জন্য দেখা গেছে যে নিয়ার অ্যাবাউট 30-40% পোর্টফোলিও ভ্যানিশ হয়ে যায়। দেন আমি দেখলাম যে এই অবস্থায় ব্যাংক সেক্টরই হচ্ছে একমাত্র ভরসা। কারণ যখন পড়তেছিল তখন আমি পরবর্তীতে আমার বেশিরভাগ ম্যাক্সিমাম টাকাই আমি ব্যাংক সেক্টরে ইনভেস্ট করি। ব্যাংক সেক্টরে কেন ইনভেস্ট করি, ওই যে ডিভিডেন্ড যেটা কথা বলছিলাম, ডিভিডেন্ডের আশায়। যে 1 নম্বর হচ্ছে স্টকগুলা তার ফাইন্যান্সিয়াল যে ডাটাগুলো আছে। অন্যান্য কোম্পানিতে আমি যদি দেখি, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যেগুলো হয়, ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোনো ক্রাইসিস থাকলে তাদের প্রোডাকশন কমে যায়, তাদের সেলস কমে যায়, অনেক কিছু কমে যায়। বাট ব্যাংকিং সেক্টর কিন্তু ওইরকম প্রোডাকশনের সাথে জড়িত না। অর্থাৎ যারা ভালো ব্যাংক আছে তারা কিন্তু আহ, তাদের ব্যবসা ট্রেজারি বন্ড, বিল, এগুলা কিনে এগুলার মাধ্যমে ভালো একটা প্রফিট জেনারেট করে, এবং তাদের প্রফিটটাও লুক্রেটিভ, এবং ইপিটাও দিন দিন কমে। সো আমি সিটি ব্যাংক আমার কাছে ছিল। সিটি ব্যাংক নিয়ার অ্যাবাউট আপনার এই লেভেলে আমি কিনছিলাম, ঠিক আছে, নিচের দিকে 2025-এ। সো আলহামদুলিল্লাহ ওইগুলাতে থাকার জন্য
আমি আমার পোর্টফোলিওতে 40% যদি কমে যায়, সেই জায়গাতে আমি 25% মেকআপ করে ফেলছি ওই জায়গা থেকে, ব্যাংক সেক্টর থেকে। পরবর্তীতে যখন দেখলাম যে ব্যাংক সেক্টর অনেকটা উত্তোলন হয়ে অনেকটা বেশ পজিটিভ হয়ে গেছে, তখন আমি ব্যাংক সেক্টর ছেড়ে এখন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে মুভ করি। এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এই যে কয়েকটা স্টকে আপনার দেখলাম যে তাদের চমৎকার ইপিএস, বাট মানুষের এখন পর্যন্ত ওইরকম সারা শব্দ নাই। সো চুপচাপ এই জায়গায় ঢুকে গেলাম। আর যদিও এই স্টকগুলো আরো অনেক কম প্রাইসে ছিল, সেই সময় যদি কেনা যেত, দেন হয়তো বা আজকে পোর্টফোলিওটা আরো বেশি পজিটিভ থাকতো। বাট যাই হোক, যা হয়েছে হয়েছে। খুব বেশি একটা খারাপ হয় নাই। যদি ড্রয়িং পাওয়ারের কথা বলি, ড্রয়িং পাওয়ার তো তার সর্বনিম্ন প্রাইস 16 টাকা পর্যন্ত ছিল। কিন্তু এই স্টকটা দেখেন কোনো সময় শেয়ার হোল্ডারদেরকে তার ডিভিডেন্ড থেকে বঞ্চিত করে দেয়। তো 2024-25-এ যারা আমরা মার্কেটে ছিলাম, তারা জানি যে মার্কেটে কিরকম একটা ক্রাইসিস মুভমেন্ট আমরা পার করছি। স্টক ছিল, ভালো ভালো স্টক ছিল, বাট কেনার মতো কেউ ছিল না। সো নতুন বিনিয়োগকারী যারা আছে সবাইকে বলবো, যে একটা রিকোয়েস্টই বলবো যে আপনারা ভালো স্টকে অবশ্যই ইনভেস্ট করবেন, এবং পাশাপাশি এমনি সেভিং করার চেষ্টা করবেন। কারণ বলা যায় না, অপরচুনিটি আপনিও পেয়ে যেতে পারেন এই লেভেলটাতে। মনে করেন আমরা 2024-এ যে আহ, আপনাকে একটা এই স্টকটা দিয়ে দেখাই একটা উদাহরণ, আমার যে 40% কমছে না, অনেক কম কমছে, অনেকের চেয়ে কম কমছে। 2024 সালে মনে করেন এই একটা স্টকের প্রাইস ছিল 61 টাকা, ডরিন পাওয়ার, ঠিক আছে, ডরিন পাওয়ারের কথা বলতেছি। 61 টাকা ছিল তার ফ্লোর প্রাইস। 61 টাকা থেকে সে ব্রেক করে 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 24 টাকা আসে। কত দিনের মাথায়? বেশি, খুব বেশি দিন না, 6 মাসের মাথায়। তো একটা মানুষ যার পোর্টফোলিও 6 মাসের ভিতরে দেখা গেল যে 60%, 70% শেষ হয়ে যায়, সেই মানুষটা কি কি পরিমাণ প্রেশারের মধ্যে দিয়ে গেছে একমাত্র সেই জানবে, যে প্রেশারটার মধ্যে দিয়ে গেছে। এখন আহ, তারপরে দেখেন এই জায়গায় এসে যে থামছে তা কিন্তু না, এই জায়গাতেই কিছুটা উপরে উঠছে, উঠার পরে আবার নিচে দিয়ে গেছে। নিচের দিকে কতটুকু পর্যন্ত গেছে? 16 টাকা, 17 টাকা, এই লেভেল পর্যন্ত গেছে। এখন এই স্টকটা এই লেভেলে থাকার কথাও না, এই লেভেলে আসার কথাও না, বাট আমাদের মার্কেটেও যে সাপোর্ট লেভেল বা বড় বিনিয়োগকারীরা বা প্রফেশনাল বিনিয়োগকারীরা, তারা প্রফেশনাল বিহেভিয়ার করে না। সো অনেক সময় দেখা যায় যে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার একটা স্টকের প্রাইস থাকার কথা 20 টাকা বা 25 টাকা, সেইটা মার্কেটের চাপে 10 টাকা, 9 টাকা, 10 টাকা, এই এই লেভেলে চলতেছে। তখন আমাদেরকে আসলে ওই সমস্ত স্টকে এন্ট্রি নেওয়া উচিত। যদিও 1 বছর 2 বছর সময় লাগে, স্টকটা এক সময় বাউন্স ব্যাক করবে। আর যদি স্টকটা এরকম হয়, তার ইপিএস পজিটিভ আসতেছে, ইপিএস পজিটিভ আসতেছে, সবকিছু পজিটিভ, বাট স্টিল কোম্পানির প্রাইস কারেকশন করতেছে, দেন আমি মনে করি ওই রকম প্রাইস ঢুকে এন্ট্রি নেওয়া উচিত। কারণ আজ হোক কাল হোক মানুষের নজর পড়বে এইরকম স্টকে। সো বিপিপিএল বা ড্রেন পাওয়ার যদি আমি দেখি, তার ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার সবগুলাতে ইপিএস 1 টাকার উপরে। আশা করা যাচ্ছে সে 4 থেকে 5 টাকা ইপিএস ঘোষণা করবে, এবং সেই জায়গায় যদি আম, ভালো একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সাপোজ 20% ক্যাশ, 10% স্টক, এরকম যদি একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, স্টকটার পরিমাণ অনেক উপরে, স্কাই হাই, অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ 2023, 2022, 21-22-এর কথা যদি বলি, এই পেজটা 8 টাকা, 9 টাকা
ইনকাম করতো। সো এই কোম্পানিটা যদি আবার সেই তার পুরাতন পারফরমেন্সে চলে যায়, আমরা যেই আশাটা করছি সেই আশাটা আশা করি পূরণ হবে। ঠিক আছে। আহ, এখন হচ্ছে কিছুটা রিস্ক নিতে হবে ভাই। মানে ব্যাংকে গেলে দিন শেষে একটা ডিভিডেন্ড পাবেন, ভালো একটা ডিভিডেন্ড পাবেন, 8 থেকে 10% আপনি ডিভিডেন্ড পাবেন ব্যাংকে স্টকে। ঠিক আছে, খুবই অনেস্ট। সো কেউ কেউ বলে যে এর চেয়ে এফডিআর করা ভালো বা ইয়ে করা ভালো। আপনি যদি বলেন, আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো যে ব্যাংকের এফডিআর এর চেয়ে রিটার্ন বেশি রিটার্ন জেনারেট করে দেয়, এবং ওভার দ্য টাইম আপনি যদি 15 থেকে 20 বছর যদি কাউন্ট করেন, ইভেন এটা আপনার ডাবল ট্রিপল হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, আহ, এটা আপনার আহ, একদিনে বা এক এক বছরে আপনি পার্থক্যটা করতে পারবেন না। এক বছরের রিটার্ন দিয়ে আপনি কোনো সময় কোনো স্টক মার্কেটের সাথে আপনি মানি মার্কেটে তুলনা করতে পারবেন না। স্টক মার্কেট হচ্ছে আপনার লং টার্ম, এই জায়গায় থাকতে হবে। অপরচুনিটি আসবে, থ্রেট আসবে, সুযোগ আসলে সেটাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। যখন বিপদ আসবে সেটাকে ওভারকাম করতে হবে। এই জায়গায় আপনার এক সময় উঠতে হবে, এক সময় বসতে হবে। আহ, এবং ওভার দ্য টাইম আপনি যখন এগুলা সবকিছু বুঝে ফেলবেন, তখন আপনি মানি করা শুরু করবেন। ঠিক আছে। সো সো আমি এই সমস্ত স্টকে মুভ করি এখন আলহামদুলিল্লাহ। 2024-এর যে দখলটা আপনাদেরকে দেখাইছি, আশা করি কিছুটা আপনারা ধারণা পাইছেন 2024-এ কি পরিমাণ দখল গেছে আমাদের উপর দিয়ে। একটা সিটি ব্যাংকের শেয়ারের দাম 18 টাকা চলছিল, আজকে ডিভিডেন্ড দেওয়ার পরেও সে 30 টাকার উপরে আছে। এমনটা না যে তখন তার ফাইন্যান্সিয়াল ডাটা খুবই বাজে ছিল, এমনটা না। ফাইন্যান্সিয়াল ডাটা সবকিছু পজিটিভ ছিল, তারপরেও মার্কেটে মানি ছিল না। ঠিক আছে। সো এখন যারা নতুন আছেন তারা দেখতেছেন যে মার্কেটে একদিন একটা পজিটিভ আর একদিন একটা পজিটিভ। হয়তোবা আজকের আজকে যারা গেইনার তাদেরটা দেখে আপনি হয়তোবা কালকে এন্ট্রি নেবেন এইরকম একটা স্টক গুলোতে। আহ, যদিও আপনি জানেন না যে এই স্টকটাতে কোন সময় এন্ট্রি নেওয়া উচিত বা কোন প্রাইসে এন্ট্রি নেওয়া উচিত। অবশ্যই এই বিষয়ে যদি হেল্প লাগে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার জন্য ইন্ডিভিজুয়াল স্টকের ব্যাপারে। বাট আমার পার্সোনাল যে সাজেশন হচ্ছে, এইরকম জেড ক্যাটাগরি স্টক কোথা থেকে যে নামছে সেটা একমাত্র আমরা 2024 সালে যারা মার্কেটে ছিল তারাই জানে, 2023 সালে যারা মার্কেটে ছিল তারা জানে এইরকম একটা স্টক কোন প্রাইস থেকে বর্তমানে হোল্ডেড হচ্ছে, আপনার যেটা দেখে আহ, লোভ সামলাতে পারতেছেন না। এরকম স্টকের এক একটা 10 টাকার স্টক বর্তমানে 3 টাকাতে, 2 টাকাতে, 1 টাকাতে এরকম চলতেছে। 10 টাকার স্টক, দ্যাটস মিন 2023 সালে যিনি 10 টাকা দিয়ে কিনছেন এই স্টকটা, তিনিও আশা করছিলেন যে 2 দিনের ভিতরে প্রফিট মেক করবেন। আর আজকে আপনি যিনি স্টকটাতে এন্ট্রি নিচ্ছেন তিনিও আশা করতেছেন 2 দিনের ভিতরে প্রফিট মেক করবেন। হ্যাঁ, প্রফিট মেক করতে পারবেন। এই জায়গায় আপনাদেরকে সেই রকম ডিসিপ্লিন হতে হবে, বাট আমার মতে মার্কেটের 99% মানুষ আনডিসিপ্লিন এবং ভেরি ইমোশনাল ইনফ্লুয়েন্স তাদের মধ্যে আছে। সো দ্যাটস ওয়াই তারা যেটাতে লস হয় সেটা থেকে সহজে বাড়তে পারে না, যেটাতে প্রফিট হয় সেটাতে প্রফিট টেকিং করতে পারে না। অ্যান্ড দিন শেষে তারা এট অফ এট দ্য এন্ড অফ দ্য ডে তারা তাদের লস নিয়েই তারা মার্কেট থেকে বের হয়ে যায়। সো এক নম্বর, আমি সবসময় বলি মার্কেটে আপনার ফুটবল টিমের মতো হওয়া উচিত। মার্কেটে যদি টিকতে চান, কিছু স্টক থাকবে ডিফেন্সিভ, সেই জায়গায় স্কোয়ার ফার্মা থাকতে পারে, সেটা থাকতে পারে ব্যাংকিং সেক্টর থাকতে পারে, আহ, যেগুলো আপনার
পোর্টফোলিওকে ডিফেন্স করবে। কিছু স্টক থাকবে আপনার এগ্রেসিভ, অর্থাৎ যাদের মধ্যে গ্রোথ আছে, ঠিক আছে? এটা হতে পারে ইবনে সিনা, হতে পারে প্রাইম ব্যাংক, হতে পারে ইএইচএল। বিভিন্ন কোম্পানি আছে যাদের গ্রোথ ভালো, সেটা হইতে পারে আহ, বার্কা পতেঙ্গা পাওয়ার, যাদের গ্রোথ আছে, ঠিক আছে? এইরকম স্টকগুলো আপনার গ্রোথ দিবে, গ্রোথের উপর নির্ভর করে আপনার এটা প্রাইস বাড়বে। আর কিছু কিছু স্টক, দুই একটা স্টক রাখতে পারেন আপনার জাস্ট ট্রেড করার পারপাসে।